হ্যালো এভরিওয়ান, সবাইকে ফিজিক্স আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব ক্লাসটিতে স্বাগতম। তোমরা সবাই একটু আমাকে জানাও তোমরা আমার কথা ভালো করে শুনতে পাচ্ছ কিনা, পিছনে বোর্ড ভালো করে দেখা যাচ্ছে কিনা। একটু সবাই একটু কমেন্ট করে জানাও, অল ক্লিয়ার আছে কিনা জানাও। আর তোমরা সবাই একটু জয়েন করতে থাকো, আমি ক্লাসটা শুরু করে দিব। একটু সবাই জানাও যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা, আর বোর্ড দেখা যাচ্ছে কিনা। আর আজকে একটু বলে রাখি তোমাদেরকে, আজকে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, আমি যেখানে থাকি, সো আজকে একটু নেট ঝামেলা হতে পারে। তো একটু দেখবা যাতে করে ক্লাসটা সবাই ঠিকঠাক মতো করতে পারো। আর আমার কথা বোঝা যাচ্ছে কিনা, আর পেছনে বোর্ড ভালো করে দেখা যাচ্ছে কিনা, সব কিছু ওকে আছে কিনা একটু জানাও, তাহলে আমি উইথিন মিনিটস আমি শুরু করে দিব ক্লাস। ঠিক আছে, একটু জানাও। আচ্ছা, অদিতি তালুকদার মিম বলছো অল ক্লিয়ার ভাইয়া। সবাই একটু জয়েন হতে থাকো, আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই জয়েন হতে থাকো, সবাই তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। সব কিছু ঠিক আছে, ক্লাস কি শুরু করে দিব? সবাই একটু লাইভে জয়েন হতে থাকো। আজকে আমাদের ফিজিক্স শর্ট কোর্সের লেকচার 1 চ্যাপ্টার 10 ফিজিক্স ফার্স্ট পেপার আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব। সবাই একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমি ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, তো দেখো আজকে আমাদের চ্যাপ্টারের নাম কি? আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। ঠিক আছে, তো আদর্শ গ্যাস বলতে কি বুঝো সবাই একটু কমেন্ট করে জানাও। আদর্শ গ্যাস বলতে তোমরা কি বুঝো একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই একটু নিজেদের মধ্যে কথাবার্তা অফ রেখে সবাই একটু ক্লাসে কনসেন্ট্রেট করো। আজকে নতুন চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে, সবাই একদম শুরু থেকে যদি সব কনসেন্ট্রেট করো তাহলে সব কিছু একদম ইজিলি বুঝে যাবা। ঠিক আছে, সবাই একটু কনসেন্ট্রেট করো। আচ্ছা, তো আজকে আমরা পড়ব হচ্ছে আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস হচ্ছে যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলে, যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলবে। গ্যাসের গতিতত্ত্বের কতগুলো মৌলিক স্বীকার্য আছে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আমি প্রথমে ডেফিনেশনটাতে যাই। তো দেখো, যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলবে, তারপর সকল তাপমাত্রা ও চাপে বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলবে, তাদেরকে বলা হয় হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে আমরা কয়টা কন্ডিশন এখানে দেখলাম? প্রথম কন্ডিশন হচ্ছে কি, আদর্শ গ্যাস হতে হলে কি হতে হবে? গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো সবগুলো কি হতে হবে? মেনে চলতে হবে। সেকেন্ডলি, যারা বয়েল এবং চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলবে তারাই হচ্ছে কি আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে এমন কোনো গ্যাস পাওয়া যায় না যারা গ্যাসের গতিতত্ত্বের সবগুলো মৌলিক স্বীকার্য মেনে চলে। বাস্তবে আমরা এমন কোনো গ্যাস দেখতে পাই না। যদি কোনো গ্যাসের গতিতত্ত্বের যা যা মৌলিক স্বীকার্য আছে, আমি আবারও বলে রাখছি যে মৌলিক স্বীকার্যগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিব। তো যে সকল গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলবে আর বয়লার চার্লসের সূত্র যুগ্মভাবে মেনে চলবে তারাই আদর্শ গ্যাস। কিন্তু বাস্তবে এমন কোনো গ্যাস পাওয়া যায় না যারা একই সাথে গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো মানবে, বয়লার চার্লসের সূত্র মানবে। এরকম গ্যাস খুবই রেয়ার, বাস্তবে এর এক্সিস্টেন্স নাই বললেও চলে। তাও বেসিক কিছু ডেফিনেশন দিয়ে আমরা আদর্শ গ্যাসকে ডিফাইন করি। তো এই হচ্ছে আদর্শ গ্যাসের কি সংজ্ঞা। তো দেখো, এখানে আমি 3টা পয়েন্ট লিখেছি। প্রথম পয়েন্ট হচ্ছে কি, বাস্তবে এমন কোনো গ্যাসের অস্তিত্ব নেই। বাস্তবে কোনো গ্যাসই আসলে আদর্শ গ্যাস না। বাস্তবে আমরা যে গ্যাসগুলো পাই এগুলো আসলে বাস্তব গ্যাস। এরপরে দেখো, বাস্তবে যে গ্যাসগুলো পাওয়া যায় সেগুলো আসলে বাস্তব গ্যাস, আমি একটু আগেই বলেছি। এরপর হচ্ছে কেবলমাত্র নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো দেখো,
আদর্শ গ্যাস হচ্ছে কি, আমাদের বিজ্ঞানীরা চিন্তা ভাবনা করছে একটা গ্যাসের মধ্যে কোন কোন গুণাবলীগুলো থাকলে ওই গ্যাসটা আদর্শ গ্যাস হবে। তো একটা গ্যাস, বাস্তবে তো আমরা আদর্শ গ্যাস পাই না, বাস্তব গ্যাসগুলাই পাই। বাস্তব গ্যাসগুলো কি কি? যেমন অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো সবগুলো হচ্ছে কি বাস্তব গ্যাস। এগুলো কখনো গ্যাসের গতিতত্ত্বের সবগুলো মৌলিক স্বীকার্য আর বয়লার চার্লসের সূত্র তোমার যুগ্মভাবে কখনো মেনে চলে না। যদি চলে তাহলে সেই বিশেষায়িত কন্ডিশনে ওকে কি বলবো আমরা? আদর্শ গ্যাস বলবো। তো বিশেষায়িত কন্ডিশনটা কি? এই বিশেষায়িত কন্ডিশনটা হচ্ছে নিম্ন চাপ হতে হবে। প্রথমত হচ্ছে একটা বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাস হতে হয় তাহলে তাকে নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা মেনটেন করতে হবে। যদি একটা গ্যাস নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা মেনটেন করে তাহলে সেই গ্যাসটা হচ্ছে কি? আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের সংজ্ঞা আর আদর্শ গ্যাস সম্পর্কে কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম আপাতত। এগুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? এগুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। সবাই একটু তোমার ফ্রেন্ডদেরকে, যারা যারা এই কোর্সটি এনরোল করেছে সবাই একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। আর সবাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। সবাই একটু বুঝতে পারছো কিনা জানো। আচ্ছা, সবাই মোটামুটি বলছো, বুঝছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার আদর্শ গ্যাস। এখন আদর্শ গ্যাস হওয়ার জন্য কিছু স্বীকার্য আমাদেরকে ধরে নিতে হবে। তো চলো প্রথমে আমরা আদর্শ গ্যাস হওয়ার স্বীকার্যগুলো একটু দেখি। তো চলো আদর্শ গ্যাস হওয়ার জন্য স্বীকার্যগুলো কি কি আমরা একটু দেখি প্রথমে। আমরা এখন দেখব আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তো আদর্শ গ্যাস হইলে প্রথমত তোমাকে যে বৈশিষ্ট্যটা মেনে চলতে হবে সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণটি মেনে চলবে। তাহলে আমাদের এক নাম্বার বৈশিষ্ট্য কি? আমাদের এক নাম্বার বৈশিষ্ট্য হতে হবে আদর্শ গ্যাস কোন সমীকরণ মেনে চলবে? পিভি সমান এনআরটি সমীকরণটি মেনে চলবে। এখন কথা হচ্ছে, তোমরা সবাই এখন বলবা স্যার পিভি সমান এনআরটি কোত্থেকে আসছে? আস্তে আস্তে আসবে, সব কিছু আসবে, স্টেপ বাই স্টেপ আসবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি? আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলবে, এটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, ঠিক আছে? এরপরে দুই নাম্বার বৈশিষ্ট্য দেখো, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। তাহলে এখানে কি লিখলাম? এখানে আমরা লিখলাম স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। এটার মানে কি? ধরো তুমি একটা গ্যাসকে একটা পাত্রের মধ্যে নিছো, একটা অক্সিজেন গ্যাস, ধরো অক্সিজেন গ্যাসের মধ্যে ধরো এখানে অনেকগুলো অক্সিজেন গ্যাসের পার্টিকেলস আছে। তুমি একটা গ্যাসকে গ্যাস পাত্রের মধ্যে নিছো, কোনো অক্সিজেন গ্যাসকে ধরো গ্যাস পাত্রের মধ্যে নিছো। এরপর তুমি এইখানে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারটা এখানে তুমি কি রাখছো? কনস্ট্যান্ট রাখছো। টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচারকে কি রেখে দিছো? কনস্ট্যান্ট রেখে দিছো। এখন প্রত্যেকটা গ্যাসের তোমাদের তাপগতিবিদ্যা লেকচারে তোমরা যখন তাপগতিবিদ্যা পড়েছো তোমরা সবাই জানো
প্রত্যেকটা অণুর নিজস্ব একটা শক্তি থাকে। এই পৃথিবীতে যত সিস্টেম আছে, ওই সিস্টেম রিলেটেড যত অণু পরমাণু আছে, প্রত্যেকটা পদার্থ, প্রত্যেকটা অণু পরমাণুর নিজস্ব একটা শক্তি থাকে, নিজের মধ্যে একটা শক্তি অন্তর্নিহিত থাকে, যে শক্তি দ্বারা সে কার্য সম্পাদন করে। আমি আবারও বলছি, এই পৃথিবীতে যত ধরনের ম্যাটার এক্সিস্ট করে, যত ধরনের পদার্থ, অণু, পরমাণু রয়েছে, ওই সবগুলো অণু পরমাণুর একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিজেদের মধ্যে কি থাকে, অন্তর্নিহিত থাকে, যে শক্তিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। সো ওই অভ্যন্তরীণ শক্তিটা তার কি কাজে লাগে, ওই অভ্যন্তরীণ শক্তি দ্বারা সে পরিবেশের উপর কি করে, কার্য সম্পাদন করে। এই বেসিক জিনিসটা তোমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে জেনে এসেছো। সো এখন দেখো, এখানে বলা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি যদি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে আয়তন চেঞ্জ করো, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি আয়তন চেঞ্জ করো, তোমার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। এটা কে মানবে? এটা আদর্শ গ্যাস মানবে। তাহলে এই কথাটাই আমি এখানে বলছি, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। তার মানে তুমি যদি এই গ্যাসকে যদি আয়তনে যদি বৃদ্ধিও করো, ধরো এটা ছিল তার আদি আয়তন, এটা ছিল V0 তার আদি আয়তন। এখন আমি গ্যাসটাকে কি করলাম, গ্যাসটা ধরো প্রসারিত হলো, সামহাও গ্যাসটাকে প্রসারিত করলাম, গ্যাসটার আয়তন বৃদ্ধি পেল। সো আমার এটা হচ্ছে পরিবর্তিত শেষ আয়তন। তাহলে এখানে দেখো তো, V0 থাকা অবস্থায় যদি অভ্যন্তরীণ শক্তি মনে করো U0, আর আয়তন বাড়ছে, তাহলে আয়তন যদি বাড়ে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। অর্থাৎ আয়তন পরিবর্তিত হলেও আয়তন বাড়ুক বা কমুক, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। সো দেখো, V0 টেম্পারেচারেও আমার অভ্যন্তরীণ শক্তি থাকবে U0, আর V0 আয়তনে অভ্যন্তরীণ শক্তি থাকবে U0, আর ভি আয়তনে অভ্যন্তরীণ শক্তি কি থাকবে, U0 থাকবে। কখন? যখন আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে আদর্শ গ্যাসের আরেকটা স্বীকার্য, যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর কি করে না, নির্ভর করে না। এই জিনিসটা বুঝতে পারছো কিনা তোমরা কমেন্ট করে জানাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা তোমরা কমেন্ট করে জানাও। তো এই জিনিসটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, এই যে 2 নাম্বার পয়েন্ট, এই 2 নাম্বার পয়েন্টকে যদি আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে হবে দেখো du/dv ইন ফিক্সড টেম্পারেচার ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো আমি কি লিখছি, du/dv ইন ফিক্সড টেম্পারেচার ইজ ইকুয়াল টু 0। এটার মানে হচ্ছে আয়তনের সাপেক্ষে কার পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। দেখো আয়তনের সাপেক্ষে ডিভিটা হচ্ছে আয়তন, ইউটা হচ্ছে আমার অভ্যন্তরীণ শক্তি। তাহলে আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কোন তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায়। তাহলে দেখো স্থির তাপমাত্রায় আয়তনের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0। এখানে ইউ হচ্ছে কি, অভ্যন্তরীণ শক্তি, এখানে U0 গুলা কি, অভ্যন্তরীণ শক্তি। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। অভ্যন্তরীণ শক্তি সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। জান্নাতুল ইমা লিখেছো স্যার একটু এক্সাম্পল দিয়ে বোঝালে বেশি ভালো হতো। আসলে এগুলাই হচ্ছে এক্সাম্পল। এটা হচ্ছে আমার স্বীকার্য, এটা হচ্ছে আমার স্বীকার্য, আর এগুলাই হচ্ছে আমার কি, এক্সাম্পল। এগুলাই হচ্ছে আমার এক্সাম্পল। এখানে 2 নাম্বার পয়েন্টে আমি আরও একবার বলতেছি তোমাদেরকে, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। এটার মানে হচ্ছে তুমি যদি একটা আদর্শ গ্যাস, এগুলো আমরা সব কিসের ক্ষেত্রে বলতেছি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তুমি যদি আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রা টেম্পারেচারকে যদি কনস্ট্যান্ট রেখে আয়তনটা সামহাও যদি বৃদ্ধি করো বা হ্রাস করো, অর্থাৎ আয়তনকে যদি তুমি পরিবর্তিত করো, তাও অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না বাস্তব গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে? তো দেখো আমি এখানে আমি আবার একটু দেখাচ্ছি। প্রথমত আমার একটা গ্যাস ছিল, আমি একটা গ্যাস নিয়েছি যার আয়তন, আদি আয়তন হচ্ছে V0, এই যে এতটুকু আদি আয়তন হচ্ছে একটা গ্যাস পাত্রের মধ্যে আমি কিছু পরিমাণ গ্যাস নিয়েছি যার আয়তন হচ্ছে এতটুকু, এই যে এতটুকু। তো এখন সামহাও আমি আয়তনটাকে বাড়াই দিলাম, বাড়াই এতটুকু করলাম, আমি আয়তনটাকে বাড়িয়ে এতটুকু করলাম, V করে দিলাম। তো দেখো V0 যখন আয়তন ছিল তখনও গ্যাসটার অভ্যন্তরীণ শক্তি হচ্ছে U0,
আবার যখন ভি আয়তন করে দিছি তখনও দেখা যাবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি থাকবে কি ইউ নট, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তিটা পরিবর্তন হবে না। কখন? যখন আমার টেম্পারেচারটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো এটাই বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আয়তনের উপর নির্ভরশীল নয়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। আয়তন বাড়াও বা কমাও অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে আদর্শ গ্যাসের 2 নাম্বার স্বীকার্য। তো সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তীটাতে যাব। তাহলে আমরা এই পর্যন্ত 2টা স্বীকার্য পেয়ে গেলাম। একটা হচ্ছে সব আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলবে। কোন সমীকরণ দেখো তো? পিভি সমান এনআরটি সমীকরণটা মেনে চলবে। 2 নাম্বারটা হচ্ছে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়। সবাই একটু বুঝতে পারছো কিনা দেখো। বুঝছো? আচ্ছা, তো এই গেল আমাদের 2 নাম্বার কন্ডিশন। এরপর আমি মুছে দিচ্ছি, আমি 3 নাম্বার কন্ডিশন লিখব। তো 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আদর্শ গ্যাস সমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। 3 নাম্বার কন্ডিশনটা দেখো, আদর্শ গ্যাস অণু সমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসটা হচ্ছে একটা বিচ্ছিন্ন পরমাণু, একটা পয়েন্ট গ্যাস। ঠিক আছে? আদর্শ গ্যাস বলতে কি বুঝবা লিখে রাখতে পারো। আদর্শ গ্যাস মানে হচ্ছে একটা পয়েন্ট গ্যাস। আদর্শ গ্যাসকে তুমি কিসের সাথে তুলনা করতে পারো? পয়েন্ট গ্যাসের সাথে তুলনা। পয়েন্ট গ্যাস একটা বিন্দু, একটা বিচ্ছিন্ন বিন্দু গ্যাস। ঠিক আছে? পয়েন্ট গ্যাসের সাথে তুমি কি করতে পারো? তুলনা করতে পারো। প্রত্যেকটা আদর্শ গ্যাস হচ্ছে এক একটা পয়েন্ট গ্যাস। তো এই পয়েন্ট গ্যাসগুলোর নিজেদের মধ্যে কোনো কি থাকবে না, কোনো অ্যাট্রাকশন বা রিপালশন থাকবে না। অর্থাৎ আদর্শ গ্যাস অনুসমূহের মধ্যে কোনো কি থাকবে না, আকর্ষণ বিকর্ষণ থাকবে না। এটাও কিন্তু আদর্শ গ্যাসের আরেকটা স্বীকার্য। ওকে, আদর্শ গ্যাস অনুসমূহের মধ্যে কোনো কি থাকবে না, আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। ঠিক আছে? যদি আকর্ষণ বা বিকর্ষণ হয়ে যায় তখন ওরা আর আদর্শ গ্যাস হবে না, ওরা হয়ে যাবে আসলে কি বাস্তব গ্যাস। যখন এই পয়েন্ট এগুলা পার্টিকেলসগুলো যখন একসাথে জড়ো হয়ে যাবে তখন ওরা একটা গ্যাস অণু বা গ্যাস পার্টিকেল হিসেবে কাজ করবে। যেমন অক্সিজেন গ্যাস, এগুলো সব যদি একদম বিচ্ছিন্ন পরমাণু হয়, মানে একটা পয়েন্ট পার্টিকেলস হয়, তখন ওরা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। সবগুলো যদি একসাথে হয়ে যায়, একসাথে কখন হবে? যখন তাদের মধ্যে অ্যাট্রাকশন আর রিপালশন কাজ করবে। যখন তাদের মধ্যে অ্যাট্রাকশন আর রিপালশন কাজ করবে, মানে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, তখন ওরা একসাথে হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ওরা আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়ে যায়। এই ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলো কি হয়ে যায়? আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়ে যায়, ওরা বাস্তব আচরণ করে। ঠিক আছে? সো আদর্শ গ্যাসের মধ্যে যারা আদর্শ গ্যাস, ওদের মধ্যে কোনো কি থাকবে না, আকর্ষণও থাকবে না, বিকর্ষণও থাকবে না। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও। এরপর হচ্ছে আমার 4 নাম্বার কন্ডিশন দেখো। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও তো। পয়েন্ট গ্যাস মানে বিচ্ছিন্ন গ্যাস, মানে সম্পূর্ণ বিচ্ছিন্ন, অন্যান্য গ্যাস পরমাণুগুলো থেকে বিচ্ছিন্ন। ঠিক আছে? জাস্ট একটা পয়েন্ট গ্যাস মানে বিচ্ছিন্ন একটা গ্যাস, যার মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন থাকবে না, কোনো আকর্ষণ বা বিকর্ষণ থাকবে না। যে কোয়েশ্চেন করেছো সে আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো। পয়েন্ট গ্যাস মানে হচ্ছে বিচ্ছিন্ন গ্যাস। আচ্ছা, যাই হোক, তো আমরা 4 নাম্বার কন্ডিশনে চলে যাই। 4 নাম্বার কন্ডিশনটা হচ্ছে আদর্শ গ্যাস অনুসমূহের মোট আয়তন, আদর্শ গ্যাস অনুসমূহের মোট আয়তন মোট দখলকৃত আয়তন লিখতে পারো।
দখলকৃত আয়তন। আদর্শ গ্যাস অণুসমূহের মোট দখলকৃত আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। আচ্ছা, আমাদের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, দেখো আদর্শ গ্যাস সমূহের মোট আয়তন, মোট দখলকৃত আয়তন। ধরো তোমাকে একটা গ্যাস পাত্র দেওয়া হলো, তুমি এখানের মধ্যে কিছু কি রাখছো, আদর্শ গ্যাস কণা রাখছো, কিছু পয়েন্ট গ্যাস রাখছো, কিছু আদর্শ গ্যাস রাখছো। তো এই আদর্শ গ্যাসগুলা গ্যাস পাত্রের মধ্যে যে আয়তনটা দখল করবে সেটা সমগ্র গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য, মানে খুবই ছোট। মানে আদর্শ গ্যাস সমূহ খুবই অল্প পরিমাণ জায়গা দখল করবে গ্যাস পাত্র থেকে। ইজ দ্যাট ক্লিয়ার? আদর্শ গ্যাস সমূহ তোমার গ্যাস পাত্র থেকে খুবই অল্প পরিমাণ জায়গা কি করবে, দখল করবে। তো এটাই বলা হচ্ছে যে আদর্শ গ্যাস অণুসমূহের মোট আয়তন, আদর্শ গ্যাস পাত্র সমূহের দখলকৃত মোট আয়তন টোটাল গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। বুঝতে পারছো কিনা? সবাই একটু জানো, মানে তোমার গ্যাসগুলা যে আয়তনটা দখল করবে সেই আয়তনটা টোটাল গ্যাস পাত্রের আয়তনের তুলনায় অত্যন্ত কম, মানে খুবই কম পরিমাণ আয়তন টোটাল গ্যাস পাত্র থেকে সে দখল করছে। এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার স্বীকার্য। তো এটা সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখছি। সবাই একটু বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো এই ছিল মোটামুটি আদর্শ গ্যাস সমূহের বৈশিষ্ট্য। তাহলে আমরা এতক্ষণ পড়লাম যে আদর্শ গ্যাস কি। আদর্শ গ্যাস হচ্ছে কি, যে সকল সূত্র গ্যাসের গতিতত্ত্বের, এই যে এতক্ষণ যে স্বীকার্যগুলো পড়ালাম এই স্বীকার্যগুলো মেনে চলবে, সকল তাপমাত্রা ও চাপে বয়েল আর চার্লসের সূত্রকে মেনটেন করবে, এরাই হচ্ছে আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি কয়েকটা প্রপার্টি দেখালাম। প্রথম প্রপার্টি ছিল কি, আদর্শ গ্যাস পিভি সমান এনআরটি সূত্র মেনে চলবে। সেকেন্ড প্রপার্টি ছিল আদর্শ গ্যাস সমূহ তোমার, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা আয়তনের সাথে ডিপেন্ডেন্ট না, স্থির টেম্পারেচারে আয়তনের সাথে অভ্যন্তরীণ শক্তিটা কি নয়, নির্ভরশীল নয়। অর্থাৎ তুমি টেম্পারেচার স্থির রেখে আয়তন যতই বাড়াও না বা কমাও না কেন, অভ্যন্তরীণ শক্তিটা পরিবর্তন হবে না। তো এটা ছিল আমাদের 2 নাম্বার কন্ডিশন। আমাদের 3 নাম্বার কন্ডিশন কি? 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আদর্শ গ্যাস সমূহের মধ্যে নিজেদের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নাই, আকর্ষণ বা বিকর্ষণ নাই। আদর্শ গ্যাস অণুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। এরপরে হচ্ছে আমাদের 4 নাম্বার কন্ডিশন, আদর্শ গ্যাস একটা গ্যাস পাত্র থেকে যে আয়তনটা দখল করবে সেই আয়তনটা টোটাল গ্যাস পাত্রের আয়তনের তুলনায় খুবই ছোট, খুবই অল্প। তো এটাই ছিল আমাদের আদর্শ গ্যাস আর আদর্শ গ্যাসের মোটামুটি গতিতত্ত্ব। এখন আমরা দেখব গ্যাসের ক্ষেত্রে চলরাশি। তো লিখো চলরাশি, গ্যাসের চলরাশি। এখন দেখো গ্যাসের চলরাশি, গ্যাসের আচ্ছা, চলরাশি বলতে সোজা কথায় যেটা বুঝে নিবা সেটা হচ্ছে চলক, যেটা হচ্ছে ভ্যারিয়েবল, যেটা একটা সাপেক্ষে আরেকটা কি হয়, চেঞ্জ হয়। তো গ্যাসের ক্ষেত্রে আমি আবার বলছি, চলরাশিটা হচ্ছে একটা চলক বা ভ্যারিয়েবল। গ্যাসের ক্ষেত্রে একটা না চলরাশি, গ্যাসের ক্ষেত্রে 3টা চলরাশি আছে। কয়টা? 3টা। গ্যাসের ক্ষেত্রে 3টা চলরাশি আছে, যে 3টা চলরাশি একটির সাপেক্ষে একটি কি হয়, পরিবর্তিত হয়। তো দেখো চলরাশি জিনিসটা কি, চলরাশি জিনিসটা হচ্ছে, চলরাশি হচ্ছে যারা একটার সাপেক্ষে আরেকটা কি হয়, পরিবর্তিত হয়। তাহলে গ্যাসের চলরাশি কি? তাহলে গ্যাসের চলরাশি কি? গ্যাসের চাপ, আয়তন, গ্যাসের চাপ, আয়তন। এরপর আরেকটা কি, সবাই বলো, একটু কমেন্ট করে জানাও। গ্যাসের চলরাশি 3টা, চাপ, আয়তন ও তাপমাত্রাই হলো গ্যাসের চলরাশি।
তাহলে গ্যাসের চলরাশি কয়টি? 3টি। গ্যাসের চলরাশি 3টি। এক নাম্বার হচ্ছে চাপ, প্রেসার। এক নাম্বার হচ্ছে কি? প্রেসার। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। 2 নাম্বার হচ্ছে কি? তাপমাত্রা, টেম্পারেচার। টেম্পারেচার কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। এরপর আমাদের 3 নাম্বার হচ্ছে কি? আয়তন, ভলিউম। আয়তন কি বলে? ভলিউম। একে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে এই পিভিটি, পিভিটি এই 3টা হচ্ছে কি? গ্যাসের চলরাশি। পিভিটি এই 3টি জিনিস হচ্ছে গ্যাসের চলরাশি, যেগুলা একটার সাপেক্ষে আরেকটা কি হয়? চেঞ্জ হয়। যেমন পি এর সাপেক্ষে টি চেঞ্জ হতে পারে, চাপের সাপেক্ষে তাপমাত্রা চেঞ্জ হতে পারে, আবার চাপের সাপেক্ষে আয়তন চেঞ্জ হতে পারে, আয়তনের সাপেক্ষে তাপমাত্রা চেঞ্জ হতে পারে। তাহলে একটার সাপেক্ষে একটা চেঞ্জ হতে পারে। তাহলে যে রাশিগুলো আসলে চেঞ্জ হয়, চলক, এটাই হচ্ছে চলরাশি। এখন যদি তুমি এই 3টা রাশিকে একসাথে চেঞ্জ করতে চাও, এটা আসলে সম্ভব না। মানে তুমি অ্যাট এ টাইম তুমি চাপের সাথে টেম্পারেচার চেঞ্জ করবা, আয়তন চেঞ্জ করবা, চাপের সাথে ভলিউম চেঞ্জ করবা। এভাবে না করে কি করছে বিজ্ঞানীরা? এই 3টা চলরাশির মধ্যে বিজ্ঞানীরা কি করছে? এই 3টা চলরাশির মধ্যে যে কোনো একটিকে স্থির রেখে বাকিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে। যে কোনো একটিকে স্থির রাখছে। এখানে চলরাশি কে কে? পিভিটি। আমাদের চলরাশি কে কে? পিভিটি। তো বিজ্ঞানীরা প্রথমে কি করছে? টিকে কনস্ট্যান্ট রেখে, টিকে আমার কনস্ট্যান্ট রেখে পি আর ভি এর মধ্যে সম্পর্ক করছে। এই সম্পর্কটা করছে বিজ্ঞানী বয়েল। মানে যে কোনো একটাকে চেঞ্জ রাখবে, যে কোনো একটাকে স্থির রেখে বাকিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করবে। সো ওই বাকিগুলা একটার সাপেক্ষে আরেকটা কি হবে? চেঞ্জ হবে। এটাই হচ্ছে কি? গ্যাসের চলরাশি। তো এই চলরাশি জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। চলরাশি বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো এই ছিল গ্যাসের চলরাশি। তো যেটা বলতেছিলাম, এই যে গ্যাসের চলরাশি, এই চলরাশি কয়টা? এখানে 3টা। এখন আসো, এখন আমরা এই 3টা চলরাশি দিয়ে বিভিন্ন ধরনের সূত্র দেখব, যেগুলো বিজ্ঞানীরা আসলে দিয়ে গেছে। তাহলে আমি একটু ইনশর্ট লিখে রাখি এখানে গ্যাসের চলরাশি কয়টি? 3টি। গ্যাসের চলরাশি 3টি। কি কি? পি, 2 নাম্বার হচ্ছে ভি মানে আয়তন, আর 3 নাম্বার হচ্ছে কি? টেম্পারেচার। ওকে, তো এগুলাই হচ্ছে আমাদের গ্যাসের চলরাশি। তো এখন বিজ্ঞানীরা কি করছে? এই 3টার মধ্যে যে কোনো একটাকে ফিক্সড রেখে, এই 3টার মধ্যে যে কোনো একটাকে ফিক্সড রেখে বাকিগুলোর মধ্যে কি করছে? সম্পর্ক স্থাপন করছে। সো বিজ্ঞানীরা এই 3টা চলরাশি নিয়ে যে বিজ্ঞানী গবেষণা করছে, ওই বিজ্ঞানীরা গবেষণার পর আসলে কতগুলো আদর্শ গ্যাসের জন্য কতগুলো কি দিছে? সূত্র দিছে। তো আমরা এখন দেখব আদর্শ গ্যাসের সূত্রসমূহ বিভিন্ন বিজ্ঞানী কি কি সূত্র দিছে, আমরা এখন সেগুলা দেখব। দেখো আদর্শ গ্যাসের সূত্র। আদর্শ গ্যাসের সূত্রসমূহ। তো 1 নাম্বার হচ্ছে বয়েলের সূত্র। 1 নাম্বার হচ্ছে কি? বয়েলের সূত্র। 2 নাম্বার হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র। এরপরে আমাদের 3 নাম্বার হচ্ছে চাপীয় সূত্র। এই চাপীয় সূত্রটা কে দিছে? রেনো। এটাকে রেনোর চাপীয় সূত্র বলা হয়। এটাকে কি বলা হয়? রেনোর চাপীয় সূত্র বলা হয়। আমি লিখে দিচ্ছি এখানে, রেনোর চাপীয় সূত্র। রেনোর চাপীয় সূত্র।
এরপর আমাদের 4 নাম্বার হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র তাহলে সবাই এগুলো একটু লিখে নাও। তাহলে আদর্শ গ্যাসের দেখো এই যে 3টা চলরাশি নিয়ে 4জন বিজ্ঞানী 4 রকম করে থিওরি দিছে, ঠিক আছে। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, একটা হচ্ছে চাপীয় সূত্র, আর একটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে। সবাই একটু বুঝতে পারছো কিনা দেখো, সবাই একটু বুঝতে পারছো কিনা বলো। তাহলে আদর্শ গ্যাসের সূত্র কয়টা? 4টা। আমরা এখন এখান থেকে ধরে ধরে একটা সূত্র ধরে ধরে একদম প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা সহ গ্রাফ সহ শিখবো, ঠিক আছে। প্রত্যেকটা সূত্র ধরে ধরে প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা, গ্রাফ আর হচ্ছে তোমার জেনারেলাইজড ফরম্যাট সবগুলো একদম গ্রাফ সহ ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে শিখবো। সবাই এগুলো একটু তুলে নাও। তো আদর্শ গ্যাসের সূত্র সমূহ তুলে নাও। 4টা সূত্র, একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, একটা হচ্ছে চাপীয় সূত্র, একটা হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র। তো প্রথমত আমরা বয়েলের সূত্রটা নিয়ে আলোচনা করব। সবাইকে 1 মিনিট দেওয়া হলো, সবাই একটু তুলে নাও, একটু সবাই তুলে নাও। সবাই একটু তুলছো কিনা একটু বলো। সবাই তুলছো কিনা, তোলা হয়েছে কিনা সবাই একটু বলো, কমেন্ট করে জানাও। আচ্ছা, শাহ কবির লিখেছো ডান, নাজিয়া লিখেছো ডান। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই লিখছো। এখন আমরা সরাসরি চলে যাব কোথায়? বয়েলের সূত্রে চলে যাব। এখন আমরা সরাসরি বয়েলের সূত্রে চলে যাব। দেখো বয়েলের সূত্র, প্রথমে হচ্ছে কি বয়েলের সূত্র, বয়েল। আচ্ছা, তাহলে কি প্রথম সূত্রটা হচ্ছে কি বয়েলের সূত্র। এখন বয়েল জিনিসটা দেখার সাথে সাথে সবার মাথায় একটা কোয়েশ্চেন আসবে। কোয়েশ্চেনটা হচ্ছে বয়েল মানে কি সিদ্ধ? সবাই বলো তো বয়েল মানে কি? সবার মাথায় সাথে সাথে আসবে বয়েল মানে কি সিদ্ধ নাকি? ওই যে ডিম সিদ্ধ করে, পানি সিদ্ধ করে, বয়েল মানে কি সিদ্ধ? আসলে বয়েল মানে সিদ্ধ না, বয়েল মানে হচ্ছে একটা বিজ্ঞানীর নাম। বিজ্ঞানী বয়েল এই যে 3টা চলরাশির মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট রেখে বাকি 2টার মধ্যে যে সম্পর্ক স্থাপন করছে ওইটাই হচ্ছে বয়েলের সূত্র। বয়েল একটা বিজ্ঞানীর নাম, বয়েল মানে আসলে পানি সিদ্ধ বা ডিম সিদ্ধ এরকম কিছু না, ঠিক আছে। সো বয়েলের সূত্র কে দিছে? বিজ্ঞানী বয়েল। কত সালে দিছে? 1662 সালে। সবাই একটু লিখো, বয়েলের সূত্র কে দিছে? বিজ্ঞানী বয়েল। কত সালে? 1662 সালে। বয়েল 1662 সাল। তো বয়েল কি করছে দেখো, বয়েলের সূত্রে কাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে? টেম্পারেচারকে। বয়েল কি করছে? আমি আগেই বলছি চলরাশিগুলোর মধ্যে বিজ্ঞানীরা সম্পর্ক কিভাবে স্থাপন করছে। 3টা চলরাশির মধ্যে যে কোনো একটাকে ফিক্সড রেখে, 3টা চলরাশির মধ্যে যে কোনো একটাকে ফিক্সড রেখে বাকি 2টার চেঞ্জিং চিন্তা করছে বিজ্ঞানীরা। 3টা চলরাশির মধ্যে যে কোনো একটাকে ফিক্সড রেখে বাকি 2টা একটার সাপেক্ষে আরেকটা কিভাবে চেঞ্জ হয়, চলরাশি চলকগুলা একটা সাপেক্ষে আরেকটা কিভাবে চেঞ্জ হয় যে কোনো একটাকে ফিক্সড রাখা অবস্থায়, সেটাই চিন্তা করছে আসলে বিজ্ঞানীরা। তো এখানে বয়েলের সূত্রে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কি থাকবে? স্থির থাকবে। আর চাপ আর আয়তন কি হবে? চেঞ্জ হবে। তো বিজ্ঞানী বয়েল কি বলছে দেখো, বিজ্ঞানী বয়েল বলছেন স্থির তাপমাত্রায়, সবাই লিখো স্থির তাপমাত্রায়, সূত্রের বিবৃতিটা লিখো, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সমানুপাতিক। আয়তনের মধ্যে ব্র্যাকেটে লিখো ভি, এই যে এটা ভি কিসের সমানুপাতিক? চাপের সমানুপাতিক। চাপের দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখো পি, পি হচ্ছে এই যে এটা
তাহলে দেখো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সমানুপাতিক। দেখো চাপের সমানুপাতিক। চাপের ব্যস্তানুপাতিক, সরি চাপের সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। তাহলে দেখো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই জিনিসটাকে যদি সহজ ভাষায় আমি লিখি, আয়তন কিসের ব্যস্তানুপাতিক? চাপের, 1/চাপ, অর্থাৎ আয়তন সমানুপাতিক 1/চাপ। অর্থাৎ এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে হবে ভি সমানুপাতিক 1/পি। তো সিম্পলি বয়েলের সূত্র হচ্ছে এটা, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এটার মানে হচ্ছে তুমি যদি টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে যদি কোনো গ্যাসের চাপ বাড়াও, তার আয়তন কি হবে? কমে যাবে। তার আয়তন কি হবে? কমে যাবে। অথবা তুমি যদি চাপ কমাই দাও, এরপর কি হবে? আয়তনটা বেড়ে যাবে। উল্টা কথাই, শেষ। তো ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি, একটা চলক যদি বৃদ্ধি পায় আরেকটা চলক হ্রাস পাবে। এটাই হচ্ছে তোমার বয়েলের সূত্র। যেমন দেখো, তুমি মনে করো নির্দিষ্ট তাপমাত্রায় একটা ফিক্সড টেম্পারেচারে তুমি কি করছো? একটা ফিক্সড টেম্পারেচারে এখানের মধ্যে কিছু গ্যাস নিছো। ভালো করে একটু বুঝো, তুমি একটা ফিক্সড টেম্পারেচারে এই পাত্রের মধ্যে কিছু গ্যাস পার্টিকেল নিছো। এটা ধরো একটা পিস্টনযুক্ত একটা সিলিন্ডার আকৃতির একটা পাত্র, পিস্টনযুক্ত একটা সিলিন্ডার আকৃতির পাত্র। এটা হচ্ছে একটা পিস্টন, ঠিক আছে? এটা হচ্ছে একটা পিস্টনযুক্ত একটা কি সিলিন্ডার আকৃতির পাত্র। এই পাত্রে তুমি স্থির তাপমাত্রা, এখানে টেম্পারেচারটা কি? ফিক্সড। স্থির তাপমাত্রা, ফিক্সড টেম্পারেচারে তুমি এখানে নির্দিষ্ট পরিমাণ কি নিছো? গ্যাস নিছো। ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন হচ্ছে পি। এখন যদি তুমি এই যে পিস্টনটা হচ্ছে তোমার নরনক্ষম পিস্টন, এই পিস্টনটাকে তুমি উপরে নিচে মুভ করাইতে পারবা। এখন তুমি যদি পিস্টনটার উপর একটা বল প্রয়োগ করো, এফ মানের একটা যদি বল এখানের মধ্যে প্রয়োগ করো, পিস্টনটার পার ইউনিট এরিয়ার মধ্যে যদি এফ পরিমাণ বল প্রযুক্ত করো, তাহলে পিস্টনটার উপর একটা চাপ উদ্ভব হবে না? তো চাপটা কি? নিচে তুমি বল প্রয়োগ করতেছো মানে এখানে চাপ প্রয়োগ করতেছো না, মানে চাপ বাড়াচ্ছ না। তখন তোমার এই পিস্টনটা এখানে চলে আসবে না? তখন আগে যদি আয়তনটা এতটুকু থাকে, এখন আয়তনটা তোমার এতটুকু হয়ে গেল না? কমে গেল না? অর্থাৎ আমি যখন চাপ বাড়িয়ে দিছি, আয়তনটা কি হয়ে গেছে? কমে গেছে। আমি আবার একটু বলি, আমি স্থির তাপমাত্রা টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে একটা নির্দিষ্ট আয়তনের পিস্টনযুক্ত নরনক্ষম একটা সিলিন্ডার আকৃতির একটা শেপযুক্ত একটা পাত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিছি, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কি নিছি? গ্যাস নিছি। যে গ্যাসের ভলিউম, যে গ্যাসের আয়তন হচ্ছে কত? ভি। এখন আমি এই পিস্টনটার উপর চাপ প্রয়োগ করলাম, তার মানে আমি গ্যাস পাত্রের চাপ বাড়াই দিছি না? চাপ প্রয়োগ করে পিস্টনটাকে নিচে নামাচ্ছি, মানে কি? চাপ বাড়াইছি না? চাপ যখন আমি বাড়াইছি তখন তোমার গ্যাসগুলা কম্প্রেসড হয়ে গেছে না? সংকুচিত হয়ে গেছে না? মানে আয়তনটা ডিক্রিজ হয়ে গেছে না? চাপ যখন আমি ইনক্রিজ করছি, আয়তনটা কি হয়ে গেছে? ডিক্রিজ হয়ে গেছে না? কমে গেছে না? তো এটাই বলছে বিজ্ঞানী বয়েল, যে চাপ বাড়ালে আয়তনটা কমে যাবে। আবার যদি আমি পিস্টনটাকে তুলে যদি উপরের দিকে নিয়ে যাই, গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে চাপ কমে যাবে না? প্রেশার কমে যাবে না? আগে যে কম্প্রেসড হয়ে গেছিল, কিসের কারণে? চাপের কারণে। চাপ যখন আমি বাড়াইছি, আয়তনটা একদম সংকুচিত হয়ে গেছে, আয়তনটা কমে গেছে। চাপ বাড়ানোর ফলে আয়তন কমে যাচ্ছে। আয়তন চাপের ব্যস্তানুপাতিক। চাপ বাড়াইছি, আয়তনটা কমে যাচ্ছে। এবার আমি যখন পিস্টনটাকে আস্তে আস্তে তুলবো, তখন কি হবে? তখন গ্যাস পাত্রগুলো প্রসারিত হওয়ার জন্য জায়গা পাবে না, তাদের মধ্যে চাপ আস্তে আস্তে কমতে থাকবে না? পিস্টনটাকে যখন তুলে নিব, পিস্টনটাকে যখন আমি এবার উপরের দিকে টেনে তুলবো, যখন উপরের দিকে টেনে তুলবো, গ্যাস পাত্রগুলো প্রসারিত হওয়ার জন্য, গ্যাস পার্টিকেলগুলো প্রসারিত হওয়ার জন্য, পিস্টনটাকে তোলার পর গ্যাস পার্টিকেলসগুলো প্রসারিত হওয়ার জন্য অনেক জায়গা পাবে। এর ফলে গ্যাসের অভ্যন্তরীণ চাপ আস্তে আস্তে কমতে থাকবে। তো চাপ যখন কমবে, গ্যাসগুলো একদম কি হয়ে যাবে? একদম প্রসারিত হয়ে যাবে। তখন চাপ যখন আমি কমাই দিছি পিস্টনটাকে তুলে, তখন আয়তনটা অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আমি দেখতেছি, আমি যখন প্রথমে চাপ বাড়িয়েছিলাম, পিস্টনটা দিয়ে যখন গ্যাস পাত্রের মধ্যে চাপ
প্রয়োগ করেছি, আমি যখন প্রেশার অ্যাপ্লাই করেছি ওখানের উপর, এই পিস্টনটার পার ইউনিট এরিয়ার উপর যখন আমি একটা চাপ দিছি, একটা বল প্রয়োগ করছি, পার ইউনিট এরিয়ার মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় ওটাই হচ্ছে প্রেশার। তো আমি যখন প্রেশারটা বাড়াইছি তখন তোমার গ্যাস পার্টিকেলসগুলো কী হয়ে গেছিলো, কম্প্রেসড হয়ে গেছিলো, সংকুচিত হয়ে গেছিলো। এরপর যখন আমি কি করলাম, আবার উঠাই ফেললাম, তাহলে তখন গ্যাস পার্টিকেলগুলোর মধ্যে চাপ আস্তে আস্তে কমতে শুরু করে এবং গ্যাস পার্টিকেলসগুলো আস্তে আস্তে প্রসারিত হতে চায়। তো যখন প্রসারিত হইতে চাইবে তখন আমি চাপটা যখন কমাচ্ছি, পিস্টনটা তুলতেছি, যখন চাপ কমে যাচ্ছে, চাপ যখন কমে যাবে গ্যাসগুলোর আয়তন তত্তর করে বেড়ে যাবে। তো এটাই বলছে আসলে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে বয়েল এই কথাটাই বলা হয়েছে যে তোমার আয়তন যদি তুমি বাড়াও চাপ কমবে, আয়তন যদি কমাও চাপ বাড়বে। উল্টাটা যদি বলি, চাপ যদি বাড়াও আয়তন কমে যাবে, আয়তন যদি চাপ যদি কমাও আয়তন বাড়বে। এটাই ছিল বয়েলের সূত্র, যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তো এতটুকু পর্যন্ত, ইনিশিয়ালি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো এখন এটা ছিল বয়েলের সূত্রের মোটামুটি কি থিওরিটিক্যাল ব্যাখ্যা। তো এখন আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে বয়েলের সূত্রে আমরা ইন টোটাল কী পেলাম দেখো। বয়েলের সূত্রে আমি ইন টোটাল কী পেলাম, পি সমানুপাতিক, বয়েলের সূত্রে আমি ইন টোটাল কী পেলাম, ভি সমানুপাতিক কত, ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ চাপ যদি বাড়ে আয়তন কমবে। এটার মানে হচ্ছে কি, চাপ যদি বাড়ে আয়তনটা কমে যাবে। তাহলে এখান থেকে দেখো আমি ভি সমান কে ইন্টু কত, 1/p। ভি সমান কি, কে ইন্টু 1/p। এখানে কে হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে কি একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি না পিভি সমান কে, অর্থাৎ পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কী কী আসে দেখো, P1V1 সমান P2V2 সমান ডট 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 PNVN সমান কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের বয়েলের সূত্রের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। P1V1 সমান P2V2 সমান P3 PNVN সমান কনস্ট্যান্ট। তো তুমি এখান থেকে চাইলে আরও একটা ইকুয়েশন লিখতে পারো, অর্থাৎ P1V1 সমান কি P2V2। তাহলে দেখতে পাচ্ছি আমি এখান থেকে P1/P2 সমান V2/V1। সো এই ইকুয়েশনটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবা চাপ আর আয়তন হচ্ছে কি একে অপরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়ালে আরেকটা কমবে, একটা কমালে আরেকটা বাড়বে, ভাইস ভার্সা, উল্টাটা। তো আশা করি সবাই বুঝতে পারছো এটা। এই ছিল মোটামুটি বয়েলের সূত্রের ম্যাথমেটিক্যাল যত ধরনের টার্ম আছে এগুলো। এখন আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের গ্রাফগুলো জানাটা খুবই জরুরি, আমাদের গ্রাফগুলো জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কে কনস্ট্যান্ট থাকবে, এখানে আমার টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এখানে লিখে রাখতে পারো তাপমাত্রা, তাপমাত্রা কি ধ্রুবক, তাপমাত্রা হচ্ছে কি ধ্রুবক। বয়েলের সূত্রের মধ্যে তাপমাত্রা ধ্রুবক। সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই একটু বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের কি। এখন আমরা বয়েলের সূত্রের গ্রাফগুলো দেখব। এখন দেখো বয়েলের সূত্রের গ্রাফ, বয়েলের সূত্রের গ্রাফ, বয়েলের সূত্রের গ্রাফ। তো বয়েলের সূত্রের তোমার টার্মগুলো কী কী ছিল আমি একটু লিখে রাখি এখানে। একটা টার্ম ছিল ভি সমানুপাতিক 1/p, এরকম একটা টার্ম ছিল। আর একটা ছিল পিভি সমান কনস্ট্যান্ট,
ইন ফিক্সড টেম্পারেচার, টি ধ্রুবক। এখন এই জিনিসগুলো আমরা কি করব, গ্রাফের মধ্যে বসাবো। তো দেখো আমি যদি ভি বনাম পি গ্রাফ আঁকি, তাহলে প্রথমে আমি কি আঁকবো, ভি বনাম পি গ্রাফ, ভি বনাম পি গ্রাফ, ভি বনাম পি গ্রাফ। তাহলে দেখো আমি ওয়াই অক্ষ বরাবর নিলাম পি, সরি এক্স অক্ষ বরাবর নিলাম পি, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম হচ্ছে ভি। তাহলে বলো আমাদের সম্পর্কটা কি, আমাদের সম্পর্কটা হচ্ছে ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ চাপের সাথে আয়তন কি, ব্যস্তানুপাতিক। সো সব সময় আজকে দুইটা জিনিস শিখে যাও এখান থেকে। সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্রাফগুলা হয় মূল বিন্দুগামী, এটা সবসময় মনে রাখবা। দুইটা চলক যদি সমানুপাতিক সম্পর্কে থাকে, তোমরা চাইলে আমি এখানে লিখে দিতে পারি, লিখো দুটি চলক যদি সমানুপাতিক সম্পর্কে থাকে, সমানুপাতিক সম্পর্কে থাকে, তাহলে তাদের মধ্যে গ্রাফ মোটামুটিভাবে মূলবিন্দুগামী সরল রেখা হয়। তাহলে দুইটা চলক যদি সমানুপাতিক সম্পর্কে থাকে, তাহলে তাদের মধ্যে গ্রাফ মোটামুটিভাবে কি হয়, মূলবিন্দুগামী সরল রেখা হয়। আর যদি ব্যস্তানুপাতিক থাকে, তাহলে সেটা হবে, সে কার্ভটা হবে অধিবৃত্তীয় কার্ভ। অধিবৃত্তীয় বলতে এই যে এরকম একটা কার্ভ হবে, অধিবৃত্তীয়। এখন কোয়েশ্চেন করতে পারো কেন, কেন এটা মূলবিন্দুগামী, কেন অধিবৃত্তীয়? সো এটা আমরা গ্রাফের মধ্যেই বুঝাবো। আগে দুইটা স্বীকার্য একটু লিখে রাখো, তাহলে তোমাদের গ্রাফ করতে, শুধু এই গ্রাফগুলো না, প্রত্যেকটা গ্রাফ করতে একদম আর ভেজালে পড়বা না, যদি তোমরা এই দুইটা স্বীকার্য মেনটেন করতে পারো। প্রথম স্বীকার্য কি, যদি দুইটা চলক সমানুপাতিক সম্পর্কে থাকে, তাহলে কি হবে, তাদের মধ্যে গ্রাফ মোটামুটিভাবে মূলবিন্দুগামী সরল রেখা হবে। আর ব্যস্তানুপাতিকে থাকলে কি হবে, অধিবৃত্তীয় হবে। সিম্পলি এখানে লিখে রাখো, ব্যস্তানুপাতিকে থাকলে, ব্যস্তানুপাতে থাকলে অধিবৃত্তীয় হবে, অধিবৃত্তীয় হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পি আর ভি হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের কার্ভটা কেমন হবে, অধিবৃত্তীয়, এই যে এরকম। তো এটাই হচ্ছে আমাদের পিভি গ্রাফ। এখন বলতে পারো তাহলে এখানে আমাদের ভি এর সাথে পি এর সম্পর্ক যে ব্যস্তানুপাতিক, এটার প্রমাণটা কি? তাহলে দেখো আমি এখানের মধ্যে চাপের মান দিলাম, ধরো এটা হচ্ছে ধরো 10 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে 20 অ্যাটমসফিয়ার, এটা হচ্ছে ধরো 30 অ্যাটমসফিয়ার। চাপের মানটা আমি নিলাম কোথায়, অ্যাটিএমে নিলাম। আর আয়তনটাকে আমি ধরো লিটারে নিলাম, লিটারে, ঠিক আছে, আয়তনটাকে আমি লিটারে নিলাম। তো এটা ধরো 100 লিটার, এটা ধরো 200, এটা ধরো 300। তো এবার আমি যদি এখন যদি কার্ভগুলো একটু চেক করি, তাহলে দেখতে পাচ্ছি, দেখো যেখানে আমাদের চাপের মান 10, যেখানে আমাদের চাপের মান 10 অ্যাটমসফিয়ার, সেখানে আমাদের আয়তন হচ্ছে কত, অ্যাবাউট 300। যেখানে আমাদের চাপের মান সবচাইতে কম, সেখানে আমাদের আয়তন সবচাইতে বেশি। তাহলে এটা একটা পয়েন্ট। আবার দেখো এখানে আমাদের চাপের মান, এটা যদি একটু দেখি, এখানে আমাদের চাপের মান হচ্ছে কত, 30, মানে এই গ্রাফটার মধ্যে আমাদের চাপের মানটা সবচাইতে বেশি। সো এখানে আমার ভলিউমটা দেখো সবচাইতে কম। ঠিক সেমভাবে মাঝখানের পয়েন্টগুলো বসবে। আমি যদি আরও কয়েকটা মান ধরতাম, তাহলে মাঝখানের পয়েন্টগুলো ঠিক এভাবে বসতো। এখন আমি যখন প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দিব, তখন এটা আসলে একটা অধিবৃত্তীয় বক্ররেখা হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আসলে বোঝার জন্য দিয়েছি, এগুলোর দরকার নাই। তো সিম্পলি তোমরা যদি এই দুইটা কন্ডিশন মনে রাখো, তাহলে তোমাদের কার্ভগুলো, গ্রাফগুলো আঁকতে খুবই সুবিধা হবে। সেটা হচ্ছে দুইটা চলক যদি একে অপরের সাথে সমানুপাতে থাকে, তাহলে তাদের মধ্যে গ্রাফটা হবে মোটামুটিভাবে মূলবিন্দুগামী। প্রত্যেকটা কার্ভ, আবার অনেকগুলো কার্ভ আছে যেগুলো একটু ব্যতিক্রম, যেগুলো আসলে বরাবর মূলবিন্দু হয় না, বাট মূলবিন্দুগামী স্ট্রেট লাইন হয়, মানে মূলবিন্দুটাকে টাচ করে না আর কি। এরকম কিছু এক্সেপশনাল কিছু জিনিসপাতি আছে, ওইগুলোকে
এক সাইডে রেখে মোটামুটি তুমি এই দুইটা স্বীকার্য মেনে চললে প্রত্যেকটা জিনিসের কার্ভ আঁকতে পারবা, যদি এই দুইটা স্বীকার্য মেনে চলো আর ওই দুইটা চলকের মধ্যে সম্পর্কগুলো কেমন কেমন ওটা যদি বুঝে যাও। তাহলে এখানে আমাদের যেহেতু চলকের মধ্যে দুইটা চলক, চাপ আর আয়তনের মধ্যে চলকটা হচ্ছে ব্যস্তানুপাতিক, সেহেতু আমি লিখতেই পারি যে আমাদের কার্ভটা কীরকম হবে। এই যে আমাদের 2 নাম্বার পয়েন্ট অনুযায়ী কী হবে, অধিবৃত্তীয় হবে। সো এই কার্ভটাকে আসলে বলা হয় সমষ্ণ কার্ভ। এই কার্ভের মধ্যে আমার টেম্পারেচারটা কি, এই সূত্রের মধ্যে আমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট না, এই সূত্রের মধ্যে আমাদের টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার এই সূত্রের মধ্যে কি টেম্পারেচারটা কনস্ট্যান্ট। সো এইখানের মধ্যে দেখো টি কনস্ট্যান্ট, এখানের মধ্যে টি কনস্ট্যান্ট। তাহলে এই ধরনের কার্ভকে বলা হবে সমষ্ণ কার্ভ। এই কার্ভটাকে কি বলা হয়, সমষ্ণ লেখো বা আইসোথার্মাল কার্ভ, সমষ্ণ লেখো বা আইসোথার্মাল কার্ভ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো এই কার্ভটা হচ্ছে কি আইসোথার্মাল কার্ভ বা সমষ্ণ লেখো। তাহলে আমি প্রথমত এই জিনিসটার কার্ভ দেখলাম, এখন আমি আরেকটা কেস দেখব। আরেকটা কেস, এটা কেমন দেখো, আরেকটা কেস হচ্ছে এখন আমি যদি আরেকটা কার্ভ আঁকি, কার্ভটা হচ্ছে দেখো এরকম, আমি এটা একটু মুছি। এখন আমি আরেকটা কার্ভ আঁকবো, সেটা হচ্ছে ভি বনাম 1/p কার্ভ। একটু ভালো করে দেখো, এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশনে খুবই কাজে দিবে। ঠিক আছে, যারা ক্লাস করতেছো এখানে সবাই কিন্তু, এখানে তোমাদের এমন না যে তোমাদেরকে জোর করে করে ক্লাস আনতে হবে। ওকে, এখানে সবাই টাকা দিয়ে ক্লাসটা এনরোল করছো, তো সবাই নিজের দায়িত্ববোধ কর্তব্যবোধ অনুযায়ী তোমরা ক্লাসগুলো একটু করে নিবা। ঠিক আছে, যারা ক্লাস করতেছো সবাই একটু কনসেন্ট্রেট দিয়ে দেখো। ভি সমানুপাতিক কত, 1/p। এখন আমরা কি করব, ভি আর 1/p এর মধ্যে কি আঁকবো, কার্ভ আঁকবো, গ্রাফ আঁকবো। তাহলে এখন আমাদের গ্রাফ হচ্ছে ভি বনাম 1/p। তাহলে এখানে লিখো ভি বনাম 1/p গ্রাফ, 1/p গ্রাফ, ভি বনাম 1/p। তাহলে এখন আমি কি করব দেখো, এখন আমি x অক্ষের দিকে 1/p আর y অক্ষের দিকে হচ্ছে ভি। x অক্ষের দিকে কি রাখলাম, আগে কিন্তু আমি রাখছিলাম x অক্ষের দিকে শুধু p, এখন আমি রাখলাম কি 1/p, আর y অক্ষের দিকে কি রাখলাম, y অক্ষের দিকে রাখলাম ভি। তাহলে আমাকে এই ইকুয়েশন থেকে তোমরা একটা কথা বলো, এখানে আমাদের আয়তনের সাথে চাপ ব্যস্তানুপাতিক না, এটা দেখেই বোঝা যাচ্ছে 1/p আছে। তাহলে এখানে আমরা বলবো চাপ আর আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। কিন্তু আয়তন আর 1/p পরস্পর সমানুপাতিক কিনা, এখানে আমি যদি সরাসরি লিখি, এখানে দেখো ভি সমানুপাতিক 1/p, 1/pটা পুরাটা কিন্তু ভি এর সাথে সমানুপাতিক। শুধু p হিসাব করলে সেটা হচ্ছে ভি এর সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু 1/p পুরাটা ভি এর সাথে কিন্তু সমানুপাতিক। এই জিনিসটা সবাই একটু বুঝতে পারছো কিনা বলো। ঠিক আছে, আমি যদি আয়তন বাড়াই চাপ কমবে, উল্টা কথায় আমি যদি আয়তন কমাই চাপ বাড়বে। কিন্তু আমি যদি 1/p পুরাটা বৃদ্ধি করি তাহলে আয়তনও পুরাটা বৃদ্ধি পাবে, 1/p পুরাটা যদি কমাই আয়তনও পুরাটা কমবে, কারণ 1/p পুরাটা ভি এর সাথে কিন্তু সমানুপাতিক, শুধু p ভি এর সাথে ব্যস্তানুপাতিক। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বল। আমি আবারও বলতেছি যে 1/p, দেখো ভি সমানুপাতিক 1/p, তাহলে শুধু p ভি এর সাথে ব্যস্তানুপাতিক। শুধু p যদি কমাও ভি বাড়বে, শুধু p যদি বাড়াও ভি কমবে। এটা হচ্ছে
চাপের সাথে আয়তন ব্যস্তানুপাতিক। কিন্তু আমি যদি পুরাটা চিন্তা করি, আমি যদি 1/p পুরাটা যদি চিন্তা করি, শুধু p চিন্তা না করে যদি 1/p পুরাটা চিন্তা করি, তাহলে v যদি বাড়াই তাহলে 1/pও বাড়বে, v যদি কমাই 1/pও কমবে। কারণ এই টোটাল ভিটা, এই পুরো ভিটা পুরো 1/p এর সাথে কি সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমি একটু আগে যে দুইটা কেস দিয়েছি, কন্ডিশন দিয়েছিলাম গ্রাফ বোঝার জন্য, তাহলে প্রথম কন্ডিশনটা কী ছিল? যদি দুইটা চলক সমানুপাতে থাকে, যদি দুইটা চলক, এখানে চলক বলতে ভি আর পি না, এখানে চলক হচ্ছে একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে 1/p, একটা হচ্ছে ভি একটা হচ্ছে কি 1/p, তাহলে যদি দুইটা চলক সমানুপাতে থাকে তাহলে তাদের মধ্যে গ্রাফটা হবে কি মূল বিন্দুগামী, তাদের মধ্যে গ্রাফটা কি হবে মূল বিন্দুগামী হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে? এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে মূল বিন্দুগামী, এই যে মূল বিন্দুগামী। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইসোথার্মাল কার্ভ, আইসোথার্মাল কার্ভ বা সমষ্ণ লেখো, সমষ্ণ লেখো। ঠিক আছে, এই লেখটা কাকে নির্দেশ করে? এই লেখটা টেম্পারেচার নির্দেশ করে, টেম্পারেচার। ঠিক আছে, তো সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি যদি ভি এর সাথে 1/p আঁকি, দেখো আমি এখানে যদি ভি বাড়াই, এই কার্ভের মধ্যে দেখতেছি ভি এর, আমি যদি এখানে ভি এর কতগুলো মান নেই, ধরো ভি এর মান এটা হচ্ছে ধরো 10, 20, 30, এটা হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার এটা একটা ধরো 1, একটা ধরো 2, আর একটা হচ্ছে তোমার 3। তো দেখো এখানের মধ্যে ধরো 1/p এর মান এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। তো আমি যখন আমার যখন ভি যখন 10, 1/p হচ্ছে তখন কত? 1/p হচ্ছে তখন 1। দেখো আমাদের ভি যখন 10, 1/p হচ্ছে 1, ভি যখন 20, 1/p তখন হচ্ছে 2, ভি যখন 30, 1/p তখন হচ্ছে 3। তাহলে আমি যখন আস্তে আস্তে পি এর মানটা বাড়াচ্ছি, পি 1/p এর মানটা, পি এর মানটা না 1/p এর মানটা, 1/p এর মানটা যখন এদিকে বাড়াচ্ছি, আমাদের ভি এর মানটা এদিকে বাড়তেছে। তো ভি এর সাথে শুধু পি ব্যস্তানুপাতিক হলেও ভি এর সাথে 1/p কিন্তু কি সমানুপাতিক। তো এই ক্ষেত্রে আরও এক ধরনের কেস দেখো, আমি যদি ভি সমানুপাতিক 1/p চিন্তা না করে যদি পি সমানুপাতিক 1/v চিন্তা করতে পারি না? তাও তো একই জিনিস, পিকে জাস্ট ভিতে বসালাম, ভিকে পিতে নিয়ে গেলাম, পিকে ভিতে বসালাম, ভিকে পিতে নিয়ে গেলাম, তাহলে আমাদের কার্ভটা কেমন হবে? তাহলে আমাদের কার্ভটা হবে জাস্ট এরকম। এবার আমি যদি দেখো, আমি যদি এদিকে x অক্ষের দিকে কি বসাই, আমি যদি x অক্ষের দিকে 1/v বসাই, আমি যদি x অক্ষের দিকে 1/v বসাই, y অক্ষের দিকে যদি p বসাই, তাহলে দেখো এখানে পুরো pটা 1/v এর কিন্তু কি সমানুপাতিক, পুরো pটা 1/v এর সমানুপাতিক। তাহলে আমাদের কি হবে? দুইটা চলক যেহেতু সমানুপাতিক, আমাদের গ্রাফটা হবে মূল বিন্দুগামী, আমাদের গ্রাফটা হবে কি মূল বিন্দুগামী। তাহলে এটাও যেমন সত্য, এটাও তেমন সত্য। এটা হচ্ছে p বনাম 1/v গ্রাফ, এটা হচ্ছে কি p বনাম 1/v গ্রাফ, p বনাম 1/v গ্রাফ। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। এটা হচ্ছে p বনাম 1/v গ্রাফ, এটা হচ্ছে আমাদের p বনাম 1/v গ্রাফ। তো এখন আমরা মোটামুটি 3 ধরনের গ্রাফ দেখছি, আমরা আরও কিছু গ্রাফ দেখি। যেহেতু এই কোর্সটাতে একদম তোমাদের একাডেমিক বেসিক সহ অ্যাডমিশনের সব বেসিক পড়ানো হবে, তো আমি চেষ্টা করব প্রত্যেকটা একাডেমিক বেসিক শেষে অ্যাডমিশনের বেসিকগুলো যাতে তোমাদের একদম কভার হয়ে যায়। তো তোমরা যদি অ্যাডমিশনের বেসিকগুলো কভার করে ফেলো, তো পরবর্তীতে তোমাদের অ্যাডমিশনের ম্যাথগুলো করতে অনেকটাই সুবিধা হবে। তো এখন দেখো, এটা ছিল আমরা কি দেখলাম? আমরা ভি বনাম পি গ্রাফ দেখলাম, ভি বনাম 1/p গ্রাফ দেখলাম, এরপর আমরা পি বনাম 1/v গ্রাফ দেখলাম। এখন আমরা পিভি গ্রাফ দেখব, পিভি গ্রাফ। তাহলে এখন আমাদের 4 নাম্বার গ্রাফে আসো, পিভি গ্রাফ। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে ইকুয়েশনটা দেখো, পিভি সমান কনস্ট্যান্ট, পিভি সমান কে লিখো, কনস্ট্যান্ট, পিভি সমান কে। তো এই ক্ষেত্রে দেখো পিভি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে দেখো পিভি বনাম পি গ্রাফ, পিভি বনাম পি গ্রাফ। তাহলে দেখো পিভি বনাম পি গ্রাফটা কেমন? তাহলে আমি কি করব এখন? আমি এখন এক্স অক্ষ নিব আর ওয়াই অক্ষ নিব। এদিকে নিব আমার এক্স অক্ষ, এদিকে নিব হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো, এখন আমি এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে পি, এক্স অক্ষ বরাবর নিব হচ্ছে পি, আর ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে পিভি।
এক্স অক্ষ বরাবর পি নিব আর ওয়াই অক্ষ বরাবর কি নিব, ওয়াই অক্ষ বরাবর পিভি নিব। এখন আমাদের এই সম্পর্কটা কি বলে, পিবি সবসময় কি কনস্ট্যান্ট, পিবি কখনো কি কোনো কিছু সাপেক্ষে চেঞ্জ হয় না। পিবি নিজেরা যখন একসাথে থাকবে তখন ওরা সবসময় কি কনস্ট্যান্ট, পিভি সবসময় কনস্ট্যান্ট। তো পিভি এর সাপেক্ষে যদি তুমি পি এর গ্রাফ আঁকো তাহলে গ্রাফটা কেমন হবে দেখো, গ্রাফটা হবে জাস্ট যে কোনো একটা পয়েন্ট তুমি যদি ধরো, এই পয়েন্টে যদি তুমি পিভি গ্রাফটা দেখতে চাও, পিভি গ্রাফটা হবে জাস্ট এরকম স্ট্রেট লাইন। অর্থাৎ এখানে এই লাইনের মধ্যে বলো তো পিভি কি চেঞ্জ হচ্ছে, এই লাইনটার মধ্যে পিভি চেঞ্জ হচ্ছে, এই লাইনটার মধ্যে পিভি চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না, কারণ পিভি সমান কনস্ট্যান্ট। সো এই জিনিসটাকে তোমরা মার্ক করে রাখতে পারো। এই জিনিসটা আমি এমন কোনো ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা মেডিকেল আমি কোয়েশ্চেন দেখি নাই একবারের জন্য হইলো আসছে, প্রত্যেক বছর একবারের জন্য হইলো এই গ্রাফটা আসছে, পিভি ভার্সেস পি গ্রাফটা কেমন হবে। তো অনেকে আমরা ভুল করি, মুখস্থ করি বলে ভুল করি। সো এখানে দেখো পিভি সমান কনস্ট্যান্ট বলেই কিন্তু পিভি গ্রাফটা জাস্ট একদম স্ট্রেট লাইন থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না, মূল বিন্দুগামীও হবে না, এক্সপোনেনশিয়াল কার্ভও হবে না, অধিবৃত্তীয় কার্ভও হবে না। ঠিক আছে, পিভি গ্রাফটা অলওয়েজ কি থাকবে, পি এর সাপেক্ষে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কারণ আমরা জানি পিভি সমান কনস্ট্যান্ট। তো সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানো, সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, তো তোমরা সবাই বলছো, মোটামুটি সবাই বুঝতে পারছো। আচ্ছা, আচ্ছা সবাই মোটামুটি বলছো যে বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি গ্রাফের ক্ষেত্রে কিছু স্পেশালাইজড ফর্ম দেখাবো, গ্রাফের ক্ষেত্রে কিছু স্পেশালাইজড ফর্ম দেখাবো। দেখো দেখো এখন আমি একটা গ্রাফ পি আর ভি গ্রাফের ক্ষেত্রে, পি ভার্সেস ভি গ্রাফের ক্ষেত্রে একটা স্পেশালাইজড ফর্ম দেখাই। ধরো তুমি একটা গ্রাফ আঁকছো, তোমাকে ধরো একটা কার্ভ দেওয়া হলো, তোমার এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার পি, এক্স অক্ষ বরাবর হচ্ছে চাপ, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার ভি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি। এখন তুমি পি আর ভি এর বিভিন্ন মানের জন্য তুমি বিভিন্ন ধরনের আইসোথার্মাল কার্ভ পাইছো। পি আর ভি এর গ্রাফটা কেমন ছিল, পি আর ভি এর গ্রাফটা এরকম ছিল না, এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ ছিল না, অধিবৃত্তীয় বক্র। আমরা এক নম্বর কেসে দেখেছিলাম যে এদিকে যদি পি বসাই, এদিকে যদি ভি বসাই, তাহলে আমাদের কার্ভটা ছিল এরকম, মানে পি বাড়লে ভি কমবে, পি কমলে ভি বাড়বে, এই টাইপের একটা জিনিসপাতি ছিল। তো এখন কথা হচ্ছে আমি এই কার্ভটাতে যদি পি আর ভি এর বিভিন্ন মানের জন্য 3টা বা 4টা এখানের মধ্যে যদি আমি ড্র করি, তাহলে ওই লেখগুলোর মধ্যে সম্পর্ক বা ওই লেখগুলার মাত্রা কেমন হবে, শক্তি মাত্রা বলো, মান বলো কেমন হবে, সেটা একটু দেখি চলো। তো এখন আমি এদিকে মনে করো পি আছে, অনেকগুলো পি আছে, পি এর অনেকগুলো মান আছে, আবার এখানে ভি এর অনেকগুলো ধরো মান আছে। এখন আমি পি আর ভি এর কতগুলো মানের জন্য একটা কার্ভ পাইলাম, এই কার্ভটার নাম, এগুলো প্রত্যেকটা কার্ভ, পিভি এর সবগুলো কার্ভ কি এক্সপোনেনশিয়াল কার্ভ বা সমষ্ণ লেখো। পিভি রিলেটেড যত ধরনের কার্ভ দেখবো, কারণ আমরা বয়েলের সূত্রটা সমষ্ণ মানে কি, সম উষ্ণতা, স্থির তাপমাত্রা, ফিক্সড টেম্পারেচারের মধ্যে দেখেছি আমরা। বয়েলের সূত্রটা কখন পড়ছি, বয়েলের সূত্রটা কোন কন্ডিশনে পড়ছি, ফিক্সড টেম্পারেচার, স্থির তাপমাত্রায়। তাহলে স্থির তাপমাত্রায় আমি পি আর ভি এর মধ্যে যে কার্ভগুলো পাবো সবগুলো হচ্ছে স্থির তাপমাত্রার কার্ভ বা সমষ্ণ লেখ। ঠিক আছে, সো এই লেখাগুলোকে কি বলা হয়, আমি আগেই বলেছি এগুলো, এই লেখাগুলো হচ্ছে কি সমষ্ণ লেখ বা আইসোথার্মাল কার্ভ। তো আমি পি আর ভি এর বিভিন্ন মানের জন্য এটা পাইলাম প্রথম লেখ, এটার নাম হচ্ছে ধরো T1, এটার নাম হচ্ছে T1। ঠিক আছে, এরপর আমি আরেকটা কার্ভ পাইলাম পি আর ভি এর মানের জন্য, আরেকটা কার্ভ পাইলাম, কার্ভটা হচ্ছে তোমার এরকম, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T2, এটা হচ্ছে কি T2। এবার আমি পিভি এর মানের জন্য আরও একটা কার্ভ পাইলাম, যেটা হচ্ছে তোমার, এটা আরেকটা কার্ভ দেখো T3টা হচ্ছে তোমার এরকম T3। তো আমি এদিকে এগুলো একটু বাড়াইতেই পারি, সমস্যা নেই। এটাকে হচ্ছে ভি,
তো এই কার্ভটা হচ্ছে T3। এখানে তোমার T1 T2 T3 প্রত্যেকটা কার্ভ কিন্তু আইসোথার্মাল কার্ভ বা সমষ্ণলেখ। তো এই কার্ভগুলা কি নির্দেশ করে? এই কার্ভগুলা নির্দেশ করে পি আর ভি এর মধ্যে ঢাল, পিভি এর ঢাল নির্দেশ করে। কার্ভগুলা কি নির্দেশ করে? পিভি এর ঢাল নির্দেশ করে। তো এখন এখানে তোমাকে কোয়েশ্চেন করা হলো কে বড়, কোন লেখটা বড়, T1 বড় নাকি T2 বড় নাকি T3 বড়? সেই জিনিসটা তোমাকে বের করতে হবে এখান থেকে। তাহলে দেখো, আমি এখানে যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, যে কোনো একটা ফিক্সড পয়েন্ট, আমি ফিক্সড প্রেশার ধরে নিলাম, চাপকে আমি কি ধরে নিলাম, যে কোনো একটা পয়েন্টে কি ধরে নিলাম, স্থির ধরে নিলাম। এরপর আমি দেখো এখানে একটা কার্ভ আঁকবো, এখানে একটা লাইন টানবো। আচ্ছা দেখো তো আমাদের লাইনগুলো কোন কোন বিন্দুতে ছেদ করছে। এই যে এই বিন্দুতে ছেদ করছে, আরেকটা এই বিন্দুতে ছেদ করছে, আরেকটা এই বিন্দুতে ছেদ করছে, রাইট? এখন দেখো এই বিন্দুতে আমাদের টেম্পারেচার কত, আমাদের আয়তন কত। এই বিন্দুতে আমাদের এটাই হচ্ছে আয়তন, এটা হচ্ছে আমাদের আয়তন। আর এই বিন্দুর জন্য আয়তন হচ্ছে এটা, এই বিন্দুর জন্য আমাদের আয়তন হচ্ছে এটা, আর এই বিন্দুর জন্য আমাদের আয়তন হচ্ছে এটা। তো এখানে আমি আসলে আয়তনের অনেকগুলো মান দিছি। ধরো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কি 15। এখন আমাকে বলো T1 এর ক্ষেত্রে আয়তনের মান কত? 5। T2 এর ক্ষেত্রে আয়তনের মান কত? 10। T3 এর ক্ষেত্রে আয়তনের মান কত? 15। তাহলে এখান থেকে এই কার্ভ থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? T3 এর ক্ষেত্রে আয়তন সবচাইতে বড় না? T2 এর ক্ষেত্রে আয়তন আর একটু কম, T3 এর ক্ষেত্রে আয়তন আরও কম। এখন এই কার্ভের মধ্যে আমি যদি স্পর্শক আঁকি, ধরো আমাদের কার্ভটা হচ্ছে কীরকম, আমাদের কার্ভটা হচ্ছে জাস্ট এরকম। এখন আমি যদি এই বরাবর একটা স্পর্শক আঁকি, তাহলে স্পর্শকের ঢাল হবে আমাদের লম্ব বাই ভূমি। আমি যদি এই যে কার্ভ, এই কার্ভগুলো কোন ধরনের কার্ভ, আমরা এখান থেকে নিয়েছি কার্ভগুলো, এই কার্ভগুলো হচ্ছে আইসোথার্মাল কার্ভ, আইসোথার্মাল কার্ভ। তো এই আইসোথার্মাল কার্ভে আমাদের ওয়াই অক্ষ বরাবর কে ছিল? ভি। আর এক্স অক্ষ বরাবর কে ছিল? এক্স অক্ষ বরাবর কে ছিল? পি। এখন আমাদের এই কার্ভটা কি? এই কার্ভটা হচ্ছে ধরো টি। তাহলে আমাদের এখানে ঢালের মান কত? আমাদের এখানে ঢাল হচ্ছে লম্বা ঢাল, আমরা সবাই জানি ঢাল সমান কি? tan থিটা। আমরা সবাই জানি ঢাল সমান tan থিটা। তাহলে এখান থেকে আমরা ঢাল সমান কত পাই বলো তো? ঢাল সমান tan থিটা যদি হয়, tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব এখানে কে? ভি। ঢাল সমান লম্ব বাই ভূমি, ভি বাই কত? পি। তাহলে এই প্রত্যেকটা কার্ভের ঢাল হচ্ছে কত? ভি বাই পি। প্রত্যেকটা কার্ভের ঢাল হচ্ছে ভি বাই পি। আর এই ভি বাই পি কাকে রিপ্রেজেন্ট করতেছে? ভি বাই পি রিপ্রেজেন্ট করতেছে কাকে? টি কে রিপ্রেজেন্ট করতেছে। ভি বাই পি কাকে রিপ্রেজেন্ট করতেছে? টি কে। অর্থাৎ যার ভি বাই পি বেশি হবে তার টি বেশি হবে, যার ভি বাই পি কম হবে তার টি কম হবে। আশা করি বুঝাতে পারছি ব্যাপারটা। আমি আবার বলি, আমি এখান থেকে যদি একটা কার্ভ নিই, এই কার্ভটা যদি আঁকি, এবার ওই কার্ভের মধ্যে আমি যদি একটা স্পর্শক টানি, ওই স্পর্শকের ঢালটাই হচ্ছে কি? কার্ভটার ঢাল। এটা হচ্ছে এগুলো হচ্ছে একদম বেসিক কনফিগারেশন বা বেসিক কিছু কথাবার্তা, যে আমি একটা কার্ভ নিলাম, ওই কার্ভের মধ্যে একটা কি আঁকলাম? ঢাল টানলাম। তো এই ঢালটার এই একটা স্পর্শক টানলাম একটা কার্ভের মধ্যে। আমি এখান থেকে একটা আইসোথার্মাল কার্ভ সমষ্ণ লেখ আমি এখান থেকে নিলাম, নিয়ে ওই লেখতে এই যে এই বরাবর দেখো আমি এখানের মধ্যে এই স্পর্শকগুলো টানলাম, স্পর্শক টানলাম। তো স্পর্শকগুলোর ঢাল হচ্ছে কি? ওই সমষ্ণ লেখের ঢাল। স্পর্শকগুলোর ঢাল হচ্ছে কি? ওই সমষ্ণ লেখের ঢাল। তো এখন দেখো ঢালের মান কি? আমরা সবাই জানি ঢাল সমান tan থিটা। tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এখানে হচ্ছে লম্ব বরাবর আছে আমাদের ভলিউম বা আয়তন, আর ভূমি বরাবর আছে আমাদের চাপ। তাহলে আয়তন বাই কত? চাপ। ঢাল হচ্ছে আমাদের কত? আয়তন বাই চাপ। তাহলে এখন তো দেখতে পাচ্ছি তাহলে যার ভি বাই পি এর মান বড় তার টি এর মানও কী হবে? বড় হবে। তাহলে এখান থেকে দেখো এখানে ভি এর মান যেখানে 5 সেখানে টি এর মান যা হবে, ভি এর মান যদি 5 হয় তাহলে টি এর মান যা হবে, ভি এর মান 10 হলে টি এর মান আরও বাড়বে না? ভি এর মান যদি 15 হয় টি এর মান আরও বাড়বে না? তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, দেখো T3 এর ক্ষেত্রে ভি এর মানটা সবচাইতে বেশি, T3 এর ক্ষেত্রে ভি এর মানটা সবচাইতে বেশি, T1 এর ক্ষেত্রে আরেকটু কম, ভি এর মান আরেকটু কমছে 10, T1 এর ক্ষেত্রে সবচাইতে কম, T1 এর ক্ষেত্রে কত? 5। তাহলে এখান থেকে আমি লিখতে পারি T1 গ্রেটার দেন T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। মানে আমাদের এখানে T3 কার্ভটা সবচাইতে বড়, এরপর হচ্ছে T2 কার্ভ, এরপর হচ্ছে কি? T1 কার্ভ। তাহলে এই কার্ভের ক্ষেত্রে আমি কি সিদ্ধান্ত নিতে পারি?
T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তুমি এভাবেও লিখতে পারো চাইলে T1 লেস T2 লেস T3, এভাবেও লেখা যায়। সো এটা হচ্ছে একটা বিশেষায়িত গ্রাফ। এটা বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও। এটা সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, তোমরা সবাই একটু বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সবাই লিখছো যে বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। এবার আসো আরেকটা গ্রাফ দেখাই তোমাদেরকে, আরেকটা বিশেষায়িত গ্রাফ দেখাই। আরেকটা গ্রাফ দেখো, আরেকটা গ্রাফ হচ্ছে যে গ্রাফটা একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। এদিকে হচ্ছে আমাদের পি, এদিকে হচ্ছে আমাদের পিভি। আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে পি, আমাদের ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি পিভি। সবাই একটু কনসেন্ট্রেট দাও, যারা যারা ক্লাস করছো একটু কনসেন্ট্রেট দাও। আমাদের এক্স অক্ষ বরাবর হচ্ছে পি আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি পিভি। তাহলে এখন আমি পিভি সমান কি জানি? আমরা জানি পিভি সমান কি কনস্ট্যান্ট। এটা আমরা একটু আগে দেখেছি যে পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে পিভি কার্ভগুলা একদম স্ট্রেট লাইন, একদম চেঞ্জ হবে না। তাহলে দেখো আমি একটা কার্ভ আঁকি। এটা হচ্ছে ধরো প্রথম কার্ভ, ওই যে পি আর পিভির বিভিন্ন মানের জন্য আমি 3টা কার্ভ ধরো নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কার্ভটা, এটা হচ্ছে আমাদের ধরো দ্বিতীয় কার্ভটা, এটা হচ্ছে আমাদের তৃতীয় কার্ভটা। ঠিক আছে? তো এখানে আমাদের দেখো তাহলে প্রত্যেকটা কার্ভ কি নির্দেশ করবে? প্রত্যেকটা কার্ভ নির্দেশ করবে টি সমষ্ণ লেখো। যেহেতু এখানে প্রত্যেকটা লেখচিত্র, প্রত্যেকটা তোমার কনফিগারেশনে উষ্ণতা বা টেম্পারেচারটা ফিক্সড, এজন্য প্রত্যেকটা কার্ভ কি রিপ্রেজেন্ট করবে? প্রত্যেকটা কার্ভ বলো, প্রত্যেকটা স্ট্রেট লাইন বলো, প্রত্যেকটা লেখচিত্র বলো, কি রিপ্রেজেন্ট করবে? প্রত্যেকটা লেখচিত্র আমার টেম্পারেচার রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার T2, এটা হচ্ছে কি T3, রাইট? তাহলে এখানে দেখো এটা হচ্ছে প্রথম পিভির জন্য T1, এটা হচ্ছে দ্বিতীয় পিভির জন্য T2, এখানে তৃতীয় পিভির জন্য হচ্ছে T3। তাহলে এখানে আমি আসলে কোনো ঢাল দেখতে পাচ্ছি না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি পিভি মানটা কিসের উপর ডিপেন্ড করতেছে? টি এর উপর। পিভি এর মানটা কিসের উপর ডিপেন্ড করতেছে? টি এর উপর। এবার তুমি চিন্তা করে দেখো, তুমি এই যে এখানের মধ্যে আবার আমি প্রেশারের যে কোনো একটা মান ফিক্সড ধরবো, চাপের যে কোনো একটা মান আমি ফিক্সড ধরে নিলাম। তো ধরো আমি চাপের এই মানটা ফিক্সড ধরে নিব, চাপের এই মানটা আমি ফিক্সড ধরলাম। এবার এই বরাবর তুমি একটা লাইন যদি চিন্তা করো মনে মনে, এই বরাবর একটা লাইন যদি তুমি মনে মনে চিন্তা করো, তাহলে দেখো পিভি এর প্রথম কার্ভটা এই বিন্দুতে ছেদ করছে, পিভি এর দ্বিতীয় মানটা এখানে, তৃতীয় মানটা ধরো এখানে। তো যেহেতু ওয়াই অক্ষের দিকে আমি ওয়াই অক্ষের ধনাত্মক দিকে মান নিছি, আমার এই মানটা ধরো পিভি এর এই মানটা হচ্ছে 10, এই মানটা ধরো 20, এই মানটা ধরো 30। তাহলে এখন দেখো আমাদের পিভি এর মান যখন 10 ছিল তখন আমাদের T1 এখানে, T2 এর ক্ষেত্রে আমাদের পিভি এর মান হচ্ছে 20। দেখো T1 এর ক্ষেত্রে পিভি এর মান হচ্ছে 10, T1 এর ক্ষেত্রে পিভি এর মান হচ্ছে কত? 10। T2 এর ক্ষেত্রে পিভি এর মান হচ্ছে কত? 20। T3 এর ক্ষেত্রে আমাদের পিভি এর মান কত? 30। তাহলে এখানেও দেখো তোমার T3 এর জন্য আমি পিভি এর মান পাচ্ছি সবচাইতে বেশি, এরপর পাচ্ছি T2 এর জন্য, এরপর পাচ্ছি আমি T1 এর জন্য। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি? আমি এক্ষেত্রে লিখতে পারি T3 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন কত? T1। ঠিক আছে? অথবা আমি লিখতে পারি অর T1 লেস T2 লেস দেন T3। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পেলাম? T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এই জিনিসগুলো অ্যাডমিশনে খুবই কাজে দিবে। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের অ্যাডমিশনে খুবই কাজে লাগবে। সবাই বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা, শাহিন আক্তার লিখছো বুঝছি, নাইজা সেলিম লিখেছো বুঝছি। আচ্ছা আচ্ছা, তো আমাদের লাস্ট আরেকটা কার্ভ দেখিয়ে
বয়েলের সূত্রে আমি আজকে যতগুলো কার্ভ দেখালাম এর বাইরে আমার জানা মতো আর কোনো কার্ভ তোমরা পাবা না, ঠিক আছে? এই এতগুলো কার্ভ এখানে আমি প্রায় 6 থেকে 7টা কার্ভ তোমাদেরকে দেখিয়েছি, এর বাইরে আশা করি আর কোনো কার্ভ তোমরা পাবা না। তোমরা একদম তোমাদের অ্যাডমিশন পর্যন্ত আর কোনো কার্ভের মধ্যে তোমরা আটকাবা না। সো এই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের কার্ভগুলো। আচ্ছা, লাস্ট আরেকটা কার্ভ দেখিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। তো চলো আরেকটা কার্ভ দেখি। আরেকটা কার্ভ হচ্ছে, আমি যদি ভি আর 1/p নিই, আমি যদি ভি নিই, ভি সমানুপাতিক কত? ভি সমানুপাতিক কত? 1/p। এই জিনিসটা যদি আমি একটু চিন্তা করো, এবার আমি কি নিব? ভি বনাম 1/p আঁকবো। আমি দেখো এক্স অক্ষ বরাবর আঁকবো হচ্ছে 1/p, এক্স অক্ষ বরাবর নিব কত? 1/p, আর ওয়াই অক্ষ বরাবর নিব হচ্ছে ভি, ওয়াই অক্ষ বরাবর ভি। তাহলে আমরা ভি এর সাথে যদি 1/p সম্পর্কগুলা দেখি, ভি এর সাথে 1/p আমি সরাসরি সমানুপাতিক সম্পর্কে নিয়েছি, আমি ভি আর পি কিন্তু নিই নাই। ভি আর পি যদি নিতাম তাহলে আমাদের সম্পর্কটা হতো ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1/p। তাহলে আমি যদি পুরো ভি এর সাথে টোটাল ভি এর সাথে যদি টোটাল পি এর তুলনা চিন্তা করি, টোটাল ভি এর সাথে যদি টোটাল পি এর তুলনা করি, টোটাল 1/p, শুধু পি না 1/p, টোটাল ভি এর সাথে টোটাল 1/p যদি চিন্তা করি, তাহলে টোটাল ভি এর সাথে টোটাল 1/p সমানুপাতিক। তাহলে আমাদের গ্রাফ শুরু করার শুরুতে আমি তোমাদেরকে একটা পয়েন্ট দিয়ে দিয়েছিলাম, দুইটা চলক, এখানে একটা চলক হচ্ছে ভি আর একটা চলক হচ্ছে 1/p পুরাটা। তো 1/p পুরাটার সাথে ভি যেহেতু সমানুপাতিক, দুইটা চলক যেহেতু সমানুপাতিক সম্পর্কে আছে, তাহলে আমরা ধরে নিব তাদের মধ্যে গ্রাফটা হবে কি? মূল বিন্দুগামী, ঠিক আছে? তাদের মধ্যে গ্রাফটা কি হবে? মূল বিন্দুগামী হবে। এখন আমরা ভি আর 1/p এর জন্য, ভি এর জন্য আর 1/p এর জন্য আমরা 3 ধরনের কার্ভ নিব, 3টা কার্ভ নিব। 3টা কার্ভ নিয়ে ওই 3টা কার্ভের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্কগুলো একটু দেখব। তাহলে দেখো আমাদের প্রথম কার্ভটা হবে এরকম, ধরো এটা আমাদের প্রথম কার্ভ হচ্ছে এটা, আমাদের দ্বিতীয় কার্ভ হচ্ছে মূল বিন্দুগামী এটা, আমাদের তৃতীয় কার্ভ হচ্ছে আমার এটা, ঠিক আছে? আমার একটা কার্ভ হচ্ছে আমার T1, দেখো একটা কার্ভ হচ্ছে T1, একটা কার্ভ হচ্ছে আমার T2, একটা কার্ভ হচ্ছে আমার T3। আমি 3টা কার্ভ নিলাম। এখন আমাদের বলতে হবে T1, T2, T3 সম্পর্কগুলো কেমন, আমরা অলরেডি জেনে গেছি। তো এই ক্ষেত্রে আমার সম্পর্কটা আমরা আগের সম্পর্কের মতো করে প্রুফ করব। তাহলে দেখো এখানে আমি নিলাম কি কি? এক্স অক্ষে নিলাম আমি 1/p, আর ওয়াই অক্ষে নিলাম কি? ভি। এক্স অক্ষে নিলাম 1/p, ওয়াই অক্ষে নিলাম কত? ভি। এখন চিন্তা করো, আমি এখানে 3টা কার্ভ আঁকলাম না, এই কার্ভগুলো কি? আইসোথার্মাল কার্ভ। এখানে এই কার্ভগুলো কি? আইসোথার্মাল বা সমষ্ণ রেখো। সমষ্ণ রেখো যে কার্ভগুলোর প্রত্যেকটা বিন্দুতে তোমার উষ্ণতাটা কি থাকবে? ফিক্সড থাকবে। যেমন এই কার্ভটাতে তোমার T1 এর প্রত্যেকটা বিন্দুতে T1 কি থাকবে? ফিক্সড থাকবে। T2 এর কার্ভের মধ্যে T2 এর প্রত্যেকটা বিন্দুতে T2 ফিক্সড, T3 এর জন্য প্রত্যেকটা বিন্দুতে T3 ফিক্সড। তো 3টা আলাদা আলাদা T1, T2, T3 3টা কার্ভ নিলাম। এখন আসো এই 3টার মধ্যে কে বড় সেটা একটু দেখতে হবে। তাহলে আবার আগে আমাদের কি করতে হবে? আমাদের এই কার্ভগুলো অ্যানালাইসিস করে ঢালটা বের করে আনতে হবে। ঢাল, এই কার্ভটা অ্যানালাইসিস করে কি করতে হবে? ঢালটা বের করতে হবে। তাহলে কার্ভগুলো কেমন? কার্ভগুলো হচ্ছে এরকম, এই যে এরকম। কার্ভটা কেমন? কার্ভটা হচ্ছে এরকম একটা কার্ভ আঁকলাম না, মূল বিন্দুগামী। তো এই মূল বিন্দুগামী কার্ভ যেহেতু আঁকছি, তাহলে এই মূল বিন্দুগামী কার্ভটার ঢাল কীরকম হবে? একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ, লম্ব, সরি, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে কি? লম্ব। সো এখানে দেখো আমি তোমার ওয়াই অক্ষ বরাবর কাকে নিছি? আমি ওয়াই অক্ষ বরাবর ভি কে নিছি না? তো এখানে ওয়াই অক্ষ বরাবর আমি কি লিখবো? ভি। এটা হচ্ছে কি? টি। কার্ভটা কি? সমষ্ণ কার্ভ না? এখান থেকে একটা কার্ভ নিলাম আর কি, সমষ্ণ লেখো, আইসোথার্মাল কার্ভ। এটা হচ্ছে কি? আইসোথার্মাল কার্ভ। সো এই কার্ভের নাম, নীল কালার যে কার্ভটা আঁকছি আমি, এই কার্ভের নাম দিলাম আমি কত? টি। এখন দেখো আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর কে আছে? ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি। আর এক্স অক্ষ বরাবর কে আছে? এক্স অক্ষ বরাবর আছে হচ্ছে 1/p। আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে হচ্ছে ভি, আর এক্স অক্ষ বরাবর কে আছে? 1/p। এখন দেখো এই যে এই কার্ভটার ঢাল কত হবে? ঢাল tan থিটা না? তার tan থিটা সমান কি? tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ঢাল কত? এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি? ঢাল সমান কত? সবাই একটু কনসেন্ট্রেট করো। ঢাল সমান কত? ঢাল সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ঢালটা কি রিপ্রেজেন্ট করতেছে? ঢালটা টেম্পারেচারকে, সমষ্ণ লেখটাকে রিপ্রেজেন্ট করতেছে। এই লেখটার ঢাল লেখটাকেই রিপ্রেজেন্ট করতেছে। এই লেখটার ঢাল কাকে রিপ্রেজেন্ট করতেছে? লেখটাকেই। লেখটা কার? টেম্পারেচারের লেখ।
পি ভার্সেস ওয়ান বাই ভি ভার্সেস ওয়ান বাই পি এর লেখো, মানে সমষ্ণ লেখো বা টেম্পারেচারের লেখো, লেখোটার ঢাল লেখোটাকেই রিপ্রেজেন্ট করতেছে। তাহলে দেখো ঢাল সমান কি লিখতে পারি আমি, ঢাল সমান লিখতে পারি লম্ব বাই কি ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে কত ভি, লম্ব হচ্ছে ভি, আর ভূমি কত, ভূমি হচ্ছে ওয়ান বাই পি। আর ঢালটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, ঢালটা রিপ্রেজেন্ট করতেছে টি কে। তাহলে ঢালটা যদি টি কে রিপ্রেজেন্ট করে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিভি। তাহলে পিভি কাকে রিপ্রেজেন্ট করবে, পিভি রিপ্রেজেন্ট করবে কাকে, টি কে। তো পিভি যদি এখানে আমার টি কে রিপ্রেজেন্ট করে, পিভি যদি আমাদের টি কে রিপ্রেজেন্ট করে, তাহলে পিভি এর মান যদি বেশি হয় টি এর মানও কি হবে, বেশি হবে। পিভি এর মান যদি বেশি হয় টি এর মানও বেশি হবে। কথাটা বুঝাতে পারছি? আবার দেখো এখানে আমার ঢালটা হচ্ছে, আমার লেখোটা হচ্ছে এই যে সমষ্ণ লেখোটা, এই লেখোটার ঢাল যদি একই, আমি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর টান দিলাম, তো এখানে এক্স অক্ষ বরাবর আসে হচ্ছে ওয়ান বাই পি, আর ওয়াই অক্ষ বরাবর আসে হচ্ছে ভি। এখন ঢাল যদি একই, ঢাল সমান আমরা সবাই জানি ট্যান টিটা, ট্যান টিটা সমান কি, লম্ব বাই ভূমি, ট্যান টিটা সমান লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি যখন করলাম আমি এখানে দেখলাম কত পিভি। এই পিভিটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, পিভিটা রিপ্রেজেন্ট করতেছে আমার টি কে, ঢালকে। তাহলে পিভি এর মান যত বড় হবে, ঢালের মান যত বড় হবে, সেই রেখাটা তত বেশি খাড়া হবে। অর্থাৎ আমি বলতে পারি পিভি এর মান যত বড় হবে টি এর মানটা তত বড় হবে। একটু আগে যে কার্ভগুলো আমরা দেখেছিলাম ওইগুলো তো আমরা সেম জিনিসটাই দেখে আসছি। তাহলে দেখো পিভি এর মান যার বড়, পিভি এর মান যার বড় তার টেম্পারেচারও কি বড়। এখন আমি আবার এখানে কি করলাম, যে কোনো একটা ফিক্সড কি ধরে নিলাম, ওয়ান বাই পি ধরে নিলাম, যে কোনো একটা ফিক্সড ওয়ান বাই পি ধরে নিলাম। এবার আমি এখানে যদি একটা লাইন টানি, তাহলে দেখো এই পয়েন্টের জন্য আমাদের ভি কত দেখতে হবে, এই পয়েন্টের জন্য আমাদের ভি কত দেখতে হবে, এই পয়েন্টের জন্য আমাদের ভি কত দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই পয়েন্টের জন্য আমাদের ভি হচ্ছে এটা, এই পয়েন্টের জন্য আমাদের ভি হচ্ছে এটা, এই পয়েন্টের জন্য আমাদের ভি হচ্ছে এটা। এখন দেখো যেহেতু আমরা ওয়াইকে ধনাত্মক দিকে নিছি, তাহলে এই ভিটার মান ধরে নাও মনে মনে 10, এটা ধরো 15, এটা ধরো 30। আমি মানগুলো অ্যাজিউম করে নিলাম, ইচ্ছা মতো যে কোনো মান, র্যান্ডম কিছু ভ্যালু নিলাম আর কি। তো এখন এখানের মধ্যে দেখো T1 এর ক্ষেত্রে আমার V1 কত, ভি কত 10, T2 এর ক্ষেত্রে, T2 কার্ভের ক্ষেত্রে ভি এর মান হচ্ছে 15, T3 এর ক্ষেত্রে আমাদের ভি এর মান কত 30। তাহলে আমি আমার পিভিটা যদি টি এর উপর ডিপেন্ড, টি যদি পিভি এর উপর মানে ঢালের উপর ডিপেন্ড করে, তাহলে ভি এর মান যেখানে বড় হবে, ভি এর মান যেখানে বড় হবে সেখানে পিভি এর মানও বড় হবে, ভি এর মান যেখানে বড় হবে সেখানে পিভি এর মানও কি হবে, বড় হবে। তাহলে ভি এর মান যেখানে বড় সেখানে যদি পিভি এর মান বড় হয়, পিভি এর মানটা যদি টি কে রিপ্রেজেন্ট করে, তাহলে পিভি এর মান যেখানে বড় টি এর মানও সেখানে বড়। তাহলে যদি এখানে আমার T3 এর জন্য ভি হয় 30, তাহলে T3 এর মানটা হচ্ছে, T3 এর ক্ষেত্রে ভি এর মান সবচাইতে বেশি, এই জন্য ঢালটা সবচাইতে বেশি খাড়া। পিভি এর মানও সবচাইতে বেশি, ভি এর মান সবচাইতে বেশি মানে পিভি এর মানও সবচাইতে বেশি, পিভি এর মান সবচাইতে বেশি মানে ঢালের মানটা সবচাইতে বেশি, কারণ আমরা দেখছি ঢালটাই হচ্ছে পিভি। তো ঢালটা পিভি যেহেতু, পিভি এর মান যেহেতু সবচাইতে বেশি, তাহলে ভি এর মান যেখানে বেশি সেই ঢালটাই সবচাইতে খাড়া, অর্থাৎ T3 সবচাইতে বড়, এরপরে হচ্ছে T2, এরপরে হচ্ছে T1। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি T1 লেস T2 লেস T3, অর্থাৎ এখানে T3টা সবচাইতে বড়। আমি যদি অপোজিটটা লিখি, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও, ঠিক আছে? সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। সবাই একটু বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও। আচ্ছা, নাজিয়া সালিম লিখেছো, বুঝছি। শাহ কবির লিখেছো, খুব ভালো করে বুঝছি, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আরএইচ রিফাত লিখেছো, বুঝছি। আচ্ছা আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকে মোটামুটি আমরা কি কি পড়লাম, আজকে আমরা মোটামুটি আদর্শ গ্যাস পড়লাম, আদর্শ গ্যাসের স্বীকার্যগুলো পড়লাম, আদর্শ গ্যাস কখন আদর্শ গ্যাস হবে, কি কি সিদ্ধান্ত মেনে চললে এরা আদর্শ গ্যাস, এগুলো পড়লাম। বাস্তব গ্যাসের কিছু জিনিসপাতি আলোচনা করলাম, গ্যাসের চলরাশিগুলো আলোচনা করলাম, গ্যাসের সূত্র, বিভিন্ন সূত্রের মধ্যে বয়েলের সূত্র নিয়ে আলোচনা করলাম। বয়েলের সূত্র রিলেটেড যত ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কালকে সেম টাইম 10টায় তোমাদের
আদর্শ গ্যাস ও গতিতত্ত্বের দ্বিতীয় লেকচার অনুষ্ঠিত হবে। তো তোমাদেরকে আরও নতুন নতুন জিনিস তোমাদের একাডেমিক প্লাস অ্যাডমিশনের জন্য আমি দেখাবো। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটা এখানেই শেষ। শুভরাত্রি সবাইকে।